সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার গাজা সিটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার সকালে লিফলেট ফেলে এমন নির্দেশনা দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে আজ সকালে লিফলেট ফেলে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেন গাজা সিটির বেসামরিক নাগরিকরা অন্যত্র চলে যায়। এক্ষেত্রে মধ্য গাজার দেইর আল বালা শরণার্থী শিবিরকে প্রাধান্য দেওয়া যেতে পারে। এবারে জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত অর্ধ শতাধিক। নতুন যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে। গত 24 ঘন্টায় 50 জন নিহত ছাড়াও আরও বহু মানুষ আহত হয়েছেন। জানাবো, নির্বাচিত হলে ট্রাম্প কি করবেন তা অনুমান করতে পারছি না। যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে তিনি কি পদক্ষেপ নেবেন তা অনুমান করতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন সহ পুরো বিশ্ব এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এদিকে নারীদের বেতন কমিয়ে দিল তালিবান। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে যত ধরনের বিধিনিষেধ জারি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি করেছে নারীদের বিষয়। এবার আফগান নারীদের বেতন কমিয়ে দিয়েছে তালিবান। এবং সর্বশেষ জানাবো, প্রতিরোধের প্রতি পেজেশকিয়ানের জোরালো সমর্থন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের চতুর্দশ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে পূর্ববর্তী নির্বাচনের মতোই ফলাফল সমাপ্ত হয়েছে। এই সাফল্যে গোটা ইহুদিবাদী সমাজ এবং তাদের সহযোগী মিডিয়াগুলো হতাশ হয়েছে, মুখে চুনকালি পড়েছে। এবার পেজেশকিয়ান সকল প্রতিরোধ যোদ্ধাদের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এবার গাজা সিটি ছাড়া নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার সকালে লিফলেট ফেলে এই নির্দেশনা দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে আজ বুধবার সকালে লিফলেট ফেলে নির্দেশনা দেওয়া হয়েছে যেন গাজা সিটির বেসামরিক নাগরিকরা অন্যত্র চলে যায়। এক্ষেত্রে মধ্য গাজার দেইর আল বালা শরণার্থী শিবিরকে প্রাধান্য দেওয়া যেতে পারে। নির্দেশনাতে বলা হয়েছে, বেসামরিক নাগরিকরা যেন উপকূলীয় কোনো সড়ক বা সালাউদ্দিন সড়ক ব্যবহার করে অন্যত্র যায়। এগুলো নিরাপদ থাকবে। লিফলেটে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল বলে সতর্ক করা হয়েছে। সম্প্রতি আইডিএফ গাজা শহরের বেশ কয়েকটি এলাকায় সরে যাওয়ার সতর্কতা জারি করেছে, কারণ সৈন্যরা এর পশ্চিম এবং দক্ষিণ পার্শ্ববর্তী এলাকাগুলোর পাশাপাশি পূর্ব সেজায়া পাড়ায় অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন শহর খালি করার জন্য আইডিএফ এভাবে লিফলেট ফেলে নির্দেশনা দিয়েছিল। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত অর্ধশতক। নতুন যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে। ইসরায়েলি হামলায় শেষের 24 ঘন্টায় অন্তত 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত কয়েক ডজন লোক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। গাজা সিটির সুজায়া, সাবরা ও তাল আল হাওয়ার মতো কয়েকটি জেলার ভিতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক। সেখানকার বাসিন্দারা ভয়াবহ যুদ্ধের খবর জানিয়েছেন। হামাসের সশস্ত্র শাখা এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদ বলছে, তারা তাল আল হাওয়ায় ট্যাঙ্ক এবং বিধ্বংসী রকেট ও মর্টারের গোলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছেন এবং হতাহতের ঘটনা ঘটিয়েছেন। গাজা সিটির বাসিন্দারা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি বন্দুকযুদ্ধের পাশাপাশি রাতে দক্ষিণ পশ্চিমের আশপাশের এলাকায় হেলিকপ্টার হামলার খবর শুনেছেন। ইসরায়েল ঘোষণা দিয়েছে, হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা গাজা সিটিতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির উপর নজর দিতে শুরু করে। গাজা সিটির বাসিন্দাদের মধ্যবর্তী জেলা দেইর আল বালার দিকে সরে যেতে বলা হচ্ছে। জাতিসংঘ বলছে, সেখানে গাজা উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে আসা বাস্তুচ্যুতরা ফিলিস্তিনিরা ভিড় করেছেন। যুদ্ধের প্রথম দিকের সপ্তাহগুলোতে ইসরায়েল গাজার উত্তর দিকের বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যেতে নির্দেশনা দিয়েছিল। তারা ওই অঞ্চলকে নিরাপদ ঘোষণা করলেও পরে সেখানে হামলা বাড়তে থাকে। গাজা সিটির জৈতুন থেকে 2 সন্তান নিয়ে পালিয়ে এসেছেন মাহা মাহফুজ নামের এক নারী। তার মতো অনেক ফিলিস্তিনি ওই অঞ্চল থেকে পালিয়ে এসেছেন। তিনি বলেন, তাদের এলাকা খালি করার নির্দেশের অন্তর্ভুক্ত নয়, তবে তারা ভয়ে পালিয়ে এসেছেন, কারণ বোমাবর্ষণ এবং গোলাগুলি তাদের কাছেই ছিল। নির্বাচিত হলে ট্রাম্প কি করবেন তা অনুমান করতে পারছে না জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তিনি কি পদক্ষেপ নেবেন তা অনুমান করতে পারছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন কথা বলেছেন। তিনি বলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন সহ পুরো বিশ্ব এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। গতকাল মঙ্গলবার ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেন। ওয়াশিংটনে বিশ্ব নেতাদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে জেলেনস্কি আশা প্রকাশ করেন, ট্রাম্প এবার আবার ক্ষমতা এলে যুক্তরাষ্ট্র 75 বছরের পুরনো ন্যাটো জোট থেকে বেরিয়ে আসবে না,
রাশিয়ার সঙ্গে 2 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি দিয়ে যাওয়া সমর্থন যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে আশাবাদী তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জেলেন্সকি বলেন, আমি তাকে খুব ভালোভাবে চিনি না। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে, তবে সেটি ছিল 2022 সালে রাশিয়ার হামলা শুরুর আগে। তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ নেবেন তা বলতে পারছি না। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তিনি বরাবরই ইউক্রেনে মার্কিন সহায়তার সমালোচনা করেছেন। জেলেন্সকিকে ইতিহাসের শ্রেষ্ঠ বিক্রয়কর্মী বলেও উপহাস করেছেন ট্রাম্প। 2022 সালে সর্বাত্মক রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় $6000 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের 2 নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যুদ্ধের ইতি টানতে রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসলে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার প্রস্তাবও করা হয় পরিকল্পনায়। এদিকে গতকাল ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পুরোদমে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত বছরের শেষের দিকে ভলোদিমির জেলেন্সকি বলেছিলেন, তিনি মনে করেন ট্রাম্প ক্ষমতা এলে যুদ্ধের উপর এর বড় প্রভাব পড়বে। নারীদের বেতন কমিয়ে দিল তালেবান সরকার। তালেবান 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করবার পর থেকে যত ধরনের বিধিনিষেধ জারি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি করেছে নারীদের বিষয়। এবার আফগান নারীদের বেতন কমিয়ে দিয়েছে তালেবান সরকার। এর আগে মেয়েদের গতিবিধি, ভূমিকা ও গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করে তালেবান। রাজনীতি থেকে মেয়েদের সরিয়ে দেওয়া, জনসম্মুখে তাদের চলাফেরা কমিয়ে দেওয়া, শিক্ষা নিষিদ্ধ করা এবং কাজের সুযোগ সীমিত করে ফেলা। সরকারি কর্মক্ষেত্রে নিযুক্ত আফগান নারীদের বেতন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ ওয়ালি হকমাল বলেন, নারীরা বাড়িতে আছেন এবং অফিসে যান না, তারা প্রতি মাসে 5000 আফগানিস পাবেন। যেসব নারীরা সরকারি হাসপাতাল বা স্কুল সহ তাদের নিজ নিজ অবস্থান অনুযায়ী বেতন দেওয়া হবে। মন্ত্রণালয়ের মধ্যে প্রশাসনিক পদে যারা মাসে প্রায় 20,000 আফগানি বেতন পেতেন, তালেবানের ক্ষমতায় আসার পরে 15,000 কমিয়ে আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 25 বছর বয়সী এক নারী জানান, 2021 সালের শুরু থেকে কাবুলের বাইরে তথ্য ও সংস্কৃতি বিভাগে নিযুক্ত ছিলেন তিনি। তার বেতন 10,000 আফগানি কমে গেছে। তিনি বলেন, বাড়িতে থাকতে বাধ্য হওয়ায় ইতিমধ্যে আমাদের জন্য একটি উল্লেখযোগ্য সমস্যা। আমরা খুব খারাপ এবং মনস্তাত্ত্বিক চাপের মধ্যে আছি। এখন আমাদের বেতন কমে যাচ্ছে। নারীদের প্রতি কঠোর নীতি ব্যাপকভাবে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে তালেবান। অনেক নারী অধিকার বলছেন, তালেবানদের এই কাজ নারীদের মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। আফগান নারীদের অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ চরমভাবে অবনতি হচ্ছে। তালেবান পূর্ববর্তী বিদেশি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত বেশিরভাগ নারীকে অফিসে যেতে নিষেধ করা হয়েছিল। সেই সময় তালেবান শর্ত দেয় যে তাদের পুরো বেতন মাসে শেষে পৌঁছে দেওয়া হবে। তবে এই নীতি এখন পরিবর্তিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সাফল্যে ইহুদিবাদীরা হতাশ। প্রতিরোধের প্রতি পেজেশকিয়ানের জোরালো সমর্থন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 14 মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের মতোই সফলভাবে সমাপ্ত হয়েছে। এই সাফল্যে গোটা ইহুদিবাদী সমাজ এবং তাদের সহযোগী মিডিয়া হতাশ হয়েছে। ইরানের 4র্থ প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিজয়ের পর ইহুদিবাদী গণমাধ্যমগুলো ফলাও করে এ খবর কভার করেছে। গণমাধ্যমগুলো পেজেশকিয়ানের বিজয়কে এভাবে প্রতিফলিত করার পেছনে কিছু কারণও রয়েছে। তারা ভেবেছিল ডক্টর পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হওয়ার ফলে পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত ঘটারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কেননা পেজেশকিয়ান একজন মধ্যপন্থী এবং সংস্কারপন্থী প্রার্থী। উদাহরণস্বরূপ ইহুদিবাদী দৈনিক হারেজ লিখেছে, পেজেশকিয়ান হলেন 2005 সালের পর ক্ষমতায় আসা প্রথম সংস্কারবাদী। আশা করা যায় তিনি পশ্চিমাদের ব্যাপারে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন এবং পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে সচেষ্ট হবেন। পার্স টুডে আরও জানায়, এটা স্পষ্ট যে ইহুদিবাদীরা এবং তাদের সহযোগী মিডিয়াগুলো সবসময় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কোণঠাসা করার নীতি অনুসরণ করছে। তারা আশা করেছিল ইরানের অর্থনৈতিক সমস্যার কারণে জনগণ হয়তো নির্বাচনকে স্বাগত জানাবে না। সুতরাং ইরানের উপর চাপ বৃদ্ধি করা, বৈদেশিক সম্পর্ক ধ্বংস করা এবং ইরান সরকারকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি পরিবর্তনে বাধ্য করা সহজ হবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য ইহুদিবাদীরা এবং তাদের সহযোগীরা এমনকি একজন প্রার্থীর পক্ষ নেওয়ার নামেও সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু তৈরি করে অন্য প্রার্থীকে উস্কে দেওয়ার চেষ্টাও করেছিল। কিন্তু বিভেদ এবং মতভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে প্রার্থীদের সমর্থকের রাস্তায় নামানোর চেষ্টা করেছে, এমনকি শত্রুরা সংঘাত সৃষ্টি করারও ষড়যন্ত্র করেছে। একদিকে নির্বাচন বয়কট করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, অপরদিকে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট তার যে অবস্থান দেখিয়েছেন তাতে প্রমাণ হয়েছে ইরানের কৌশলগত নীতিগুলো কেবল যে পরিবর্তন হবে না তাই নয়, বরং আরও শক্তিমত্তার সাথে ওই নীতি অব্যাহত থাকবে।